এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সৌমির থেকে কিছুটা সাহস সঞ্চয় করে প্রভা ফোনটা কাপা কাপা হাতে রিসিভ করতে ওপাশ থেকে বেসে এলো কালকের সেই কণ্ঠস্বর। কথাটা কেমন আছো প্রভা? শুনে প্রভা সৌমির দিকে তাকাতে সৌমি ওকে জিজ্ঞেস করলো যে কালকের ছেলেটাই কিনা। প্রভা মাথা নাড়িয়ে ইশারায় হ্যাঁ। বোঝাতেই সৌমি প্রভার হাত থেকে ধরে ওকে দাঁড় করিয়ে বারান্দায় নিয়ে গিয়ে একটু টুলে প্রভাকে বসিয়ে দিয়ে বারান্দার দরজাটা এপাশ থেকে লাগিয়ে দিয়ে নিজেও একটা টুল টেনে প্রভার পাশে বসে পড়লাম। প্রভা, ফোনটা স্পিকারে দাও। সৌমির কথাটা শুনে প্রভা ফোনটা স্পিকারে দিল। সাথে সাথে আবারও রুবেলের কণ্ঠ শোনা গেল। কি হলো জান, কথা বলছো না কেন? তুমি কি রাগ করেছো আমার উপর? একদম বাজে কথা বলবেন না। আমি আপনার উপর কোন দুঃখে রাগ করতে যাব? আর আপনাকে বলেছি না আপনি আমায় ওই নামে ডাকবেন না। বাংলা কথা কি বোঝেন না? আচ্ছা, এখন থেকে তোমাকে আর জান বলে ডাকবো না, কেমন? এবার থেকে তোমাকে সোনা বলে ডাকবো। কালকে সাবধান করেছিলাম, আজকে সকালে আবারও সাবধান করেছিলাম, তাও আপনার মাথায় কথা যায় না না? এবার মনে হচ্ছে যে আমাকে আমার মামাদেরকে আপনার কথাটা জানাতেই হবে। এত তাড়াতাড়ি বাড়িতে সবটা জানাতে চাচ্ছ? আমি তো ভেবেছিলাম আগে নিজেদের মধ্যে একটু আলাপ পরিচয় হয়ে যাক, তারপরে বাড়িতে জানাবো। কিন্তু তুমি যখন আগে জানাতে চাইছো তাহলে জানাও। আর হ্যাঁ, মামাদেরকে আমার সালাম জানিও। প্রভার আগে সারা শরীর জ্বলছে। এই ছেলেটা কি চাচ্ছে প্রভা কিছুই বুঝতে পারছে না। এভাবে হুট করে ওর পিছনে পড়ে যাওয়ার মানেটা কি? ইউনিভার্সিটিতে এসেছে, 1 মাসও হয়নি, তার মাঝে এভাবে বিরক্ত করা শুরু করে দিয়েছে। প্রভা নিজেকে যথাসম্ভব শান্ত রেখে রুবেলকে বলল, দেখুন, আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে পছন্দ করি না। আপনি কেন অযথা আমাকে বিরক্ত করছেন? আমি কঠিন কোনো স্টেপ নিচ্ছি না দেখে এটা ভাববেন না যে আমি নিতেও পারবো না। আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। এই কথাটা শুনে যেন রুবেলের কণ্ঠস্বরটা হঠাৎ করেই বদলে গেল। এবার তার কণ্ঠটা কেমন যেন হিংস্র শোনালো প্রভার কাছে। তুমিও আমাকে খারাপ হতে বাধ্য করো না প্রভা। আমি যদি চাই এখনই তোমাকে তোমার বাড়ি থেকে তুলে আনতে পারি। তোমার ডিআইজি মামা কেন, মন্ত্রী আসলেও কিছু করতে পারবে না আমার। আজ সকালে কি বলেছিলাম মনে নেই? তুমি মনে হয় ঝোপের কথাটা শুনোনি। শুনলে এখন এই গলাবাজি করার সাহসটা পেতে না। তোমাকে শেষবারের মতন সাবধান করছি। আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে প্রভা। প্রভা ভেবেছিল একে হয়তো শান্ত কণ্ঠে বললে বুঝবে, কিন্তু না, এত ভালো কথার মানুষই না, একে এর ভাষাতেই বুঝাতে হবে। এই তুই কি করবি রে? আমার তো কি ক্ষমতা আছে? হ্যাঁ, আমার ক্ষমতা দেখতে চেও না, এমনভাবে দেখাবো যে কোনোদিন আর কাউকে নিজের মুখ দেখানোর অবস্থায় থাকবে না। একেবারে ছিঁড়ে ফেলে রেখে দেব ওই ঝোপের মধ্যে, বেঁচে থাকতে নরক যন্ত্রণা দেব। এমন অবস্থা করবো যে তুমি আমার থেকে মৃত্যু ভিক্ষা চাইবে। কি করবি? মেরে ফেলবি তো আমায়? ঠিক আছে, মার। তোর মতো শয়তানকে বিয়ে করার থেকে যে কোনো মেয়ে নিজের মৃত্যুকে বেছে নেবে। একে এর ভাষাতেই বুঝাতে হবে। প্রভা কথাটা শুনে ফোনের ওই পাশ থেকে একেবারে গগন কাঁপানো হাসির শব্দ পাওয়া গেল। রুবেলের হাসি দেখে মনে হচ্ছে যে প্রভা মনে হয় কোনো মজার কথা বলেছে তাকে। কিছুক্ষণ পর রুবেল নিজের হাসি থামিয়ে পুনরায় অন্তত হিংস্র গলায় প্রভাকে বলল, তুমি কি ভাবলে আমি তোমাকে মৃত্যু দিব? এতটা সহজ নাকি? হ্যাঁ, তোমাকে মৃত্যু দেব, কিন্তু তার আগে তোমাকে একটু কাছে নেব না? তারপর। কথাটা শেষ করার আগে প্রভা হুঙ্কার দিয়ে বলে উঠল, এই শয়তান, আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। কুত্তার বাচ্চা কোথাকার শয়তান জানোয়ার একটা। মুখ সামলে কথা বলবে। তোমাকে আগেও সাবধান করেছি, আমাকে খারাপ হতে বাধ্য করো না। তোমার কিন্তু কেউ চিহ্ন খুঁজে পাবে না। প্রভা আর কোনো কথা বলল না, সাথে সাথেই ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল। প্রভা সৌমির দিকে তাকাতেই দেখলো মেয়েটা ভয়ে একেবারে চুপসে গেছে। প্রভা, আমার তো মনে হচ্ছে না যে এই ফাঁকা হুমকি দিচ্ছে। আমার মনে হয় যে তোমার এই কথাটা বাড়িতে জানানো উচিত। আমি বাড়িতে জানালে বাড়ির কেউ আর আমাকে এখানে থাকতে দেবে না সৌমি। আর আমি এখন এই ইউনিভার্সিটি ছেড়ে কিছুতেই যেতে পারবো না। প্রভা, তুমি বুঝতে পারছো না কেন? এই ছেলেটা যে সাংঘাতিক সেটা ওর কথা শুনেই বোঝা যাচ্ছে। তারপরেও সৌমি কথাটা শেষ করার আগেই আবারও একটা
অপরিচিত নাম্বার থেকে প্রভার ফোনে কলের আসলো। প্রভা এবার আর ফোনটা রিসিভ করলো না। একবার দুবার করতে করতে একে একে 10 বার ফোন আসলো, কিন্তু তাও প্রভা ফোন রিসিভ করলো না। 11 বার আর ফোন আসলো না। এবার একটা মেসেজের শব্দ আসলো। প্রভা কাঁপা কাঁপা হাতে মেসেজ অপশনে ক্লিক করতে দেখলো সেই অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে তার কাছে। মেসেজে গোটা গোটা অক্ষরে লেখা। কতক্ষণ ফোন রিসিভ না করে থাকবে, আর কতক্ষণই বা বাড়িতে বসে থাকবে? বের তো তোমাকে হতেই হবে। আর কি ভেবেছো একটা নাম্বার ব্লক করলেই আমার হাত থেকে বেঁচে যাবে? তুমি একটা নাম্বার ব্লক করবে আর 10টা নাম্বার থেকে তোমার কাছে কল যাবে। এই মেসেজটা পড়া শেষ হতে আরো একবার মেসেজের টুম করে শব্দ উঠলো। আবারও সেই একই নাম্বার থেকে মেসেজ এসেছে। আগে ভেবেছিলাম ঝোপের আড়ালে নিয়ে গিয়ে যা করার করব, কিন্তু না, আমি আমার সিদ্ধান্ত বদলে নিলাম। যা হবে সেটা ভার্সিটির মাঠে সবার সামনেই হবে। তৈরি থেকো নিজের একান্ত ব্যক্তিগত জিনিসগুলো সবাইকে দেখানোর জন্য। এবারে মেসেজটা দেখে সৌমি কেঁদে ফেলেছে। প্রবাহকে সান্ত্বনা দেবে নাকি নিজে শান্ত থাকবে কিছুই বুঝতে পারছে না। এরই মাঝে তৃতীয়বারের মতো ফোনে মেসেজের টুং শব্দ বেজে উঠল। প্রভা ফোনটা হাতে নিয়ে দেখলো আবারও ওই একই নাম্বার থেকে মেসেজ এসেছে। কাল ভার্সিটিতে এসো প্রভা, তোমার জন্য আমাদের ভার্সিটির মাঠে ফুলসজ্জার খাট তৈরি করে রাখবো। ভেবেছিলাম নিজেরা ব্যক্তিগতভাবে সবটা করব, কিন্তু তুমি যখন চাইছো না, তাহলে সবটা না হয় সবার সামনেই হোক। ইস, আমি আর কালকের জন্য অপেক্ষা না করে থাকতে পারছি না। তাড়াতাড়ি এসো কিন্তু কালকে। আর হ্যাঁ, কমলা রঙের জামা পরে এসো, ওটাতে তোমাকে বেশি মানায়। প্রভার মাথাটা এখন ঘুরছে। সমীর প্রভার দিকে তাকাতে বুঝতে পারলো যে ওর শরীরটা আবারও খারাপ করেছে। অতিরিক্ত টেনশনের কারণে প্রভার জ্বর আসে। সমীর প্রভার গায়ে হাত দিয়ে দেখলো আবারও গায়ে জ্বর উঠেছে। এবারের টেম্পারেচারটা আগের বারের থেকেও বেশি। সমীর তাড়াহুড়ো করে প্রভাকে উঠিয়ে নিয়ে গিয়ে আবারও বিছানায় শুয়ে দিল। টেম্পারেচার চেক করে দেখলো 103 ডিগ্রি জ্বর উঠে গেছে। সমীর জলপট্টি দিতে চাইলে প্রভা ওকে থামিয়ে দিয়ে বলল, আমি এখন কি করব সৌমি? আমি না পারবো ভার্সিটি যেতে, আর না পারবো আমার বাড়িতে বলতে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার বাড়িতে বলতে চাচ্ছ না, তখন বরং নির্ভীক ভাইয়াকে বলি আমরা। একবার নির্ভীক ভাইয়াকে ওই রুবেলের কথা বললেন না, একেবারে ওকে টাইট দিয়ে দেবে। কালকে বরং আমরা ভার্সিটি গিয়ে নির্ভীক ভাইয়াকে সবটা বলবো। না সৌমি, তুমি ওনাকে কিছু বলবে না। আমি আজকে ওনাকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি খুব ব্যস্ত। আমার কথা শোনার মতো সময় ওনার কাছে ছিল না। তুমি আমাকে কথা দাও যে তুমি ওনাকে এই বিষয়ে কোনোভাবেই কিছু বলবে না। কিন্তু প্রভা, ওনাকে বললে তো তোমাকে সাহায্য করতে পারতো, বলো। না সৌমি, দরকার নেই। আমি বরং এই সপ্তাহটা ভার্সিটিতে যাব না। 1 সপ্তাহের মধ্যে ওই ছেলেটাও ঠান্ডা হয়ে যাবে, চিন্তা করো না। সৌমি আর কিছু বলল না প্রভাকে। ব্যাপারটা একান্তই প্রভার। আর সে যখন চাইছে না নির্ভীককে জানাতে, তখন তার একবারই জানানোটা উচিত হবে না বলেই সৌমির মনে হলো। আজকে প্রভা ভার্সিটিতে আসেনি। ভোরের দিকে জ্বরটা একটু কমেছে, তাও একেবারেই ছাড়েনি। সৌমি রাতের বেশিরভাগ সময় প্রভার মাথায় জলপট্টি দিয়ে দিয়েছে। আজকে ভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাস্ট ডেট, তাই সৌমি বাধ্য হয়েই ভার্সিটিতে আসতে হয়েছে। না হলে সেও প্রভাকে এ অবস্থায় রেখে একা আসতো না, কোনো মতেই রাজিও ছিল না। সৌমি তাই ঠিক করেছে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে আবার চলে যাবে, আজকে ক্লাস করবে না। সৌমি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল, তখনই ভার্সিটিতে প্রবেশ করলো নির্ভীক আর নির্ভয়। সৌমি ওদেরকে খেয়াল না করলেও নির্ভয় সৌমিকে দেখতে পেয়ে ডাকলো, তাই যমুনা সেতু চলে যাচ্ছ কেন ক্লাস ফাঁকি দিয়ে? নির্ভয়ের কণ্ঠস্বর পেয়েই সৌমি থেমে যায়। সামনে তাকিয়ে দেখে নির্ভয় আর নির্ভীক দাঁড়িয়ে আছে। নির্ভয়ের তাকে যমুনা সেতু বলে ডাকা একদম পছন্দ হয়নি। সৌমি তেতে উঠে নির্ভয়কে বলল, আপনি আমাকে কি নামে ডাকলেন? আমি যদি যমুনা সেতু হই, তাহলে আপনি হাওড়া ব্রিজ। নির্ভয় হাসি মুখ করে বলল, সুন্দরী মেয়ের মুখে গালি শুনতেও ভালো লাগে। তা প্রভা কোথায়? আজ একা যে আসেনি এখনো। প্রভার কথাটা শুনতেই সৌমির মনটা খারাপ হয়ে গেল। আসলে প্রভা খুব অসুস্থ। সৌমির মুখ থেকে প্রভার অসুস্থতার কথাটা শুনেই নির্ভীক যেন অস্থির হয়ে উঠল। সে উদ্বিগ্ন গলায় সৌমিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রভার? আসলে ভাইয়া, কাল রাত থেকেই না ওর খুব জ্বর। একবার তো টেম্পারেচার 103-এ উঠে গেছিল। পরে ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে সকালের দিকে টেম্পারেচারটা একটু কমেছে।
তাই আজকে ভার্সিটিতে আসেননি। নির্ভীক আবারও সৌমিকে প্রশ্ন করলো, কথাটা কালকেই তো ঠিক দেখলাম, হঠাৎ করে জ্বর এলো কেন? আসলে ভাইয়া জানি না কালকে ওর কি হয়েছিল, ভার্সিটি থেকে ফেরার পর থেকেই শুধু কান্না করে গেছে। অনেকবার কারণ জিজ্ঞেস করেছি কিন্তু কিছু বলেনি। কাল দুপুরেও কিছু খায়নি, তার আগের দিন তো সারা দিনও কিছু মুখে দেয়নি। পরে সকালে আমি জোর করে একটু খাইয়ে দিয়েছিলাম, আবার কাল দুপুরে কিছু খায়নি। তারপরে তো জ্বর চলে এলো, আমি জোর করে একটু খাবার মুখে দিয়ে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। ভাইয়া আমি এখন আসি, বাসায় প্রভা একাই আছে। বলেই সৌমি সেখান থেকে পালিয়ে চলে গেল। এক প্রকার প্রভার জ্বরটা তো কমে গিয়েছিল, কিন্তু রাতে রুবেল ফোন করার পর আবার বেড়ে গেছে। সৌমির ইচ্ছে থাকলেও নির্ভীককে কথাটা বলতে পারল না, কেননা প্রভা তাকে আজকে সকালেও আসার সময় 1000 বার করে মানা করে দিয়েছে যে সে যেন এই বিষয় নির্ভীককে কিচ্ছু না বলে। এদিকে নির্ভীক প্রচুর পরিমাণে নিজেকে দোষী মনে হচ্ছে। সে খুব ভালো করে বুঝতে পারছে যে তার আচরণের জন্য প্রভার আজ শরীরে এই অবস্থা। একটা গোটা দিন না খেয়ে থাকা মানেটা কি? আবার কালকেও নাকি দুপুরে খাইনি। ওর জন্য নাকি কাঁদতে কাঁদতেই 103 ডিগ্রি জ্বর তুলে ফেলেছে। নির্ভীকের এইসব ভাবনার মাঝে নির্ভয় রাগী কণ্ঠস্বর নির্ভীক কানে এলো ভেসে। এবার খুশি হয়েছিস না তুই? এবার তোর শান্তি পেয়েছিস? প্রভার ভালোর জন্য এসব করতে গেছিলি না, খুব ভালো হচ্ছে ওর। প্রভা খুব ভালো আছে। শালা শয়তান হারামি কুত্তা, তুই কবে থেকে এমন হয়ে গেলি নির্ভীক? তুই চোখের সামনে দেখতে পাচ্ছিস যে একটা মেয়ে কতটা কষ্ট পাচ্ছে তোর ব্যবহারে, তাও তুই এভাবে চুপ করে থাকবি? তোর কি একটা বারও মনে হচ্ছে না যে প্রভাকে গিয়ে একবার দেখে আসা উচিত তোর? আরে নির্ভীক, বোঝার চেষ্টা কর, মেয়েটা তোর জন্য কাঁদছে। যারা আমাদের জন্য কাঁদতে পারে এমন মানুষের বড্ড অভাব এই পৃথিবীতে। নির্ভীক, আজ ওই মেয়েটা কাঁদছে, ওর প্রতিটা চোখের জলের হিসাব কিন্তু তোকে দিতে হবে। কারো এমন কষ্টের জন্য দায়ী হোস না যে পরে আফসোস করেও সেই দায়টা মেটাতে পারবি না। দেখ তো এখনো কেমন খাম্বার মতো দাঁড়ায় আছে। তাই তুই কি বোবা? তুই কি বাকশক্তি হারিয়ে ফেলছিস? আগে তুই তোরটা শেষ কর, তারপর আমি শুরু করি। এখানে কি আমরা ডায়লগ লিখতেছি যে আমি শেষ করলে তারপর তুই বলবি? আর এখানে তোর বলার মতো আছেই বাকি। শোন, তুই এক্ষুনি প্রভার বাসায় যাবি, তারপর ওকে গিয়ে সবটা বলবি যে তুই কেন ওর সাথে খারাপ ব্যবহার করছিস। এরকম কিছুই আমি করছি না নির্ভয়। নির্ভয়ের রাগটা যেন এবার সপ্তম আকাশে পৌঁছে গেল। নির্ভীকের এতটা গা ছাড়া ভাব নির্ভয় সহ্যই হচ্ছে না। এই ছেলে তো এমন গা ছাড়া স্বভাবের ছিল না। নির্ভয় পুনরায় ঝাঁঝালো কঞ্চে বলল, তুই কিন্তু ভুল করছিস নির্ভীক। তুই প্রভাকে বাঁচানোর জন্য ভুল পদ্ধতি অবলম্বন করছিস। এখনো সময় আছে, কোনটা ঠিক পথ সেটা চিনে নে। যখন আর কিছু করার থাকবে না তখন যেন তোকে বসে থেকে আফসোস করতে না হয়। আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুই আজকে অন্যের সাথে যে আচরণটা করবি একদিন ঠিক সেই আচরণটাই কিন্তু তুই ফেরত পাবি। আবার খাম্বার মতন চুপ করে আছে, মনে হচ্ছে ওরে কেউ ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, না হলে ক্লোরোফর্ম লাগাইয়া অজ্ঞান করছে। তুই দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছিস নির্ভীক। মনে হচ্ছে তোর জ্ঞান বুদ্ধি ধীরে ধীরে লোপ পাচ্ছে। এত কিছুর পরেও যখন নির্ভীকের থেকে কোনো উত্তর পেল না নির্ভয় বিরক্তির কণ্ঠে বলল, কথা না বললে কেমনটা লাগে? তুই কি কানে শুনিস না? বোবা ধরছে? কালা হয়ে গেছিস? তাও কথা কয় না কি দেখতো? এই তোরে আমি সাবধান করে দিলাম, তুই আমার সাথে কথা বলতে আসবি না। তোর সাথে আমি কথা বলবো না। শালা মাথার মধ্যে তো কোনো বালই নাই, শিখছে খালি ওই বালের এক রাজনীতি। শালা ওই রাজনীতিকেই বিয়ে করে সংসার কর, তাও যদি ওর মুখ দিয়ে একটা কথা বেরোয়। শালা থাক তুই। চোখের পলকে আরো একটা দিন কেটে গেল। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে রাতের সৌন্দর্য বাড়ানোর জন্য আকাশের চাঁদের আগমন ঘটেছে। সময়টা রাত 3:20। রাত বললে ভুল হবে, এই সময়টাতে গভীর রাত বলতে হয়। চারিদিকে একেবারে নিস্তব্ধ, কোনো মানুষ কিংবা গাড়ির শব্দ এখন আর পাওয়া যাচ্ছে না। একটু আগে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে ডাক শোনা গেলেও এখন আর তা শোনা যাচ্ছে না। যেখানে সারা শহর এখন ঘুমে নিমগ্ন, সেখানে হয়তো হাতে গোনা কয়েকটা মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় তার দুয়ারে সেজদায় অবনত আছে। সবাই সৃষ্টিকর্তার কাছে একান্ত ভাবে নিজেদের কষ্টগুলো জানাচ্ছে, আবার কেউ বা হয়তো অন্যর কষ্ট কমানোর জন্য প্রার্থনা করে। কিন্তু সবার একটাই উদ্দেশ্য, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের। নির্ভীক নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় না করলেও যখনই কোনো বিপদে পড়ে কিংবা কি করবে সেটা বুঝতে অপারগ হয়, তখনই আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চায়।
আজকেও ঠিক তেমনটাই করেছে সে। প্রভার ব্যাপারটা শোনার পর নির্ভয় কিংবা বাকি সবার সামনে যতই দেখাক না কেন সে স্বাভাবিক আছে, তার এতে কোনো কিছু যায় আসে না। কিন্তু তার মনের ভিতর যে কি চলছে সেটা একমাত্র নির্ভীক আর এক আল্লাহই জানে। নামাজ আদায় শেষে মোনাজাতে বসে নির্ভীক আল্লাহর দরবারে 2 হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি তো মহান, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমাদের অন্তরের বিষয়াদি সম্পর্কেও তুমি সব জানো। তুমি তো তোমার বান্দার আহ্বানে সাড়া দাও আল্লাহ। আজ তোমার এই বান্দার তোমাকে খুব প্রয়োজন। আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি কেন প্রভার সাথে এই ব্যবহারটা করেছি। আমি জানি না যে আমার ঠিক ভুল বিচার করার সাধ্য আছে কি না, কিন্তু আমার এই মুহূর্তে যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করেছি। আমি সবার সামনে নিজেকে যতই স্বাভাবিক দেখাই, কিন্তু ভেতর থেকে যে আমি ভেঙে পড়ছি আল্লাহ, আমি আমার এই কষ্ট কিভাবে বোঝাবো সবাইকে। আমি জানি না ওই মেয়েটার প্রতি আমার কতটুকু দুর্বলতা তৈরি হয়েছে, কিন্তু ওর কষ্ট দেখে যে আমারও কষ্ট হয়, আমি এটা কিভাবে ওকে বোঝাবো। ওর কষ্ট সবাই বুঝতে পারছে, কিন্তু আমি তো আমার কষ্টটা কাউকে বোঝাতে পারছি না আল্লাহ। তুমি তো বুঝতে পারছো আমার কষ্টটা, তুমি আমাকে সাহায্য করো, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও। ওই মেয়েটা যে আমার দুর্বলতা সেটা যদি কেউ বুঝতে পারে তাহলে যে ওর ক্ষতি করে দেবে। আমিও তো একটা মানুষ বলো আল্লাহ, আমিও তো আর 5টা সাধারণ মানুষের মতোই। আমি তো আর সুপারম্যান না যে যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছে যাব। আমি তো জিনিয়াকে বাঁচাতে পারিনি আল্লাহ, আমি তো ওর জন্যেও ছিলাম, কিন্তু আমি পারিনি ওকে ওদের হাত থেকে বাঁচাতে। আমি আজ পর্যন্ত জিনিয়ার কষ্টটা ভুলতে পারিনি আল্লাহ। আর আবার নতুন করে একটা কষ্ট আমি সহ্য করতে পারবো না। যদি সবসময় প্রভাকে চোখে চোখে রাখতে না পারি, যদি ওই সুযোগে ওরা প্রভার কিছু ক্ষতি করে দেয়, তখন আমি নিজেকে কিভাবে ক্ষমা করব। ওই মেয়েটার মন থেকে আমাকে মুছে দাও আল্লাহ, আর না হলে আমার ওকে পাওয়ার পথ তুমি সহজ করে দাও। এই দুশ্চিন্তা, এই দোটানা নিয়ে যে আমি আর বাঁচতে পারছি না। নির্ভীকের চোখ জোড়া ভিজে উঠেছে। হঠাৎই ওর কাঁধের উপরে কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকাতে দেখলো নির্ভয় ওর পাশে বসে আছে। নির্ভীক মোনাজাত শেষ করে তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে নিয়ে নির্ভয়ের উদ্দেশ্যে বলল, তুই এত রাতে এখানে কি করছিস? ঘুমাসনি কেন এখনো? ঘুমিয়ে তো পড়েছিলাম, পানি খেতে এসে দেখি তোর ঘরের লাইট জ্বলছে, তাই তোকে দেখতে এসেছিলাম। এসে দেখি তুই কাঁদছিস, তাই আর যেতে মন চাইলো না। নির্ভীক উঠে দাঁড়িয়ে জায়নামাজটা ভাঁজ করে রেখে দিয়ে মেঝেতে বসে বিছানার সাথে পিঠ ঠেকিয়ে দুপা সামনে বিছিয়ে দিল। নির্ভীকের দেখা দেখি নির্ভয় ওর পাশে এসে একইভাবে বসল। সবটা ঠিক করে নে নির্ভীক, এখনো সময় আছে, প্রভা তোকে ফিরিয়ে দেবে না। আমি জানি নির্ভয় ও আমাকে ফিরিয়ে দেবে না। তাহলে চুপ করে আছিস কেন তুই? নির্ভীক এবারের প্রশ্নের উত্তর দিল না। নির্ভয় কিছু সময় চুপ থেকে আবারও শান্ত কণ্ঠে নির্ভীককে বলে উঠল, আসলে কি চাচ্ছিস নির্ভীক? তুই কি জীবনেও বিয়ে করবি না? তাহলে সেটা আমায় পরিষ্কার করে বল, আমি আর কখনো তাহলে তোকে প্রভার ব্যাপারে কিছু বলবো না। এই কথাটা শুনে নির্ভীক নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, আজ তোকে একটা কথা বলছি নির্ভয়, যদি আমি কখনো কাউকে আমার জীবনে গ্রহণ করি তাহলে সেটা একমাত্র প্রভাকেই করব। প্রভা ব্যতীত অন্য কোনো মেয়ে আমার জীবনে আর জায়গা পাবে না। তাহলে করে নে না, কেন তুই ওই উৎসবের কথা ভেবে চিন্তা করছিস? তুই তো আসিস প্রভার জন্য, তাহলে সমস্যা কেন হবে? আমি তো জিনিয়ার সময়েও ছিলাম নির্ভয়, তাহলে আমি ওকে কেন বাঁচাতে পারলাম না? আমি থাকতেও তো আমার জিনিয়া ওই উৎসবের হাত থেকে বাঁচতে পারলো না, তাহলে আমি প্রভার ব্যাপারে কিভাবে নিশ্চিত হব যে আমি থাকতে ওর কিছু হবে না? নির্ভীকের বলা প্রতিটি কথাই সত্য। সে একটা কথাও ভুল বা অযৌক্তিক বলেনি। সত্যি তো ওরা জিনিয়াকে বাঁচাতে পারেনি, কিন্তু নির্ভয় ভাবলো নির্ভীককেও ওর বোঝাতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। শোন ভাই, জিনিয়া আর প্রভার ব্যাপারটা তুই এক নজরে দেখিস না। জিনিয়ার সাথে এমনটা হয়েছে বলে যে প্রভার সাথেও এমনটা হবে তার কিন্তু কোনো মানে নেই। হয়তো আমাদের জিনিয়ার ভাগ্যে এটাই লেখা ছিল, কিন্তু প্রভার ভাগ্যে হয়তো এমনটা নেই। দেখ, ভবিষ্যতের কথা তো আমরা কেউ বলতে পারবো না, কিন্তু তাই বলে ভবিষ্যতে কী হবে সেটা ভেবে তো আর আমরা আমাদের জীবন থামিয়ে রাখতে পারবো না।
জীবন যেমন থেমে থাকবে না, তেমনি জীবনকে গতিশীল রাখার জন্য যা যা আমাদের করণীয় সে সকল কাজ আমাদেরকে করতে হবে। তাই এত কিছু না ভেবে তুই বরং প্রভার ব্যাপারটা নিয়ে ভাব। নির্ভয়ের কথাটা শুনে নির্ভীক একটু হাসল। হাসি হাসি মুখ করে নির্ভয়ের দিকে তাকিয়ে ওকে বলল, তুই যে আমাকে জীবন গতিশীল রাখার কথা বলছিস, নিজে কি করছিস? তুই নিজেও তো ওই একটা জায়গাতেই আটকে আছিস। তোর কি মনে হয় তোর আবার নতুন করে সবটা শুরু করা উচিত না? প্রায় আধ ঘন্টা যাবৎ ভার্সিটির জন্য রেডি হয়ে রুমের মধ্যে পায়চারি করছে সৌমি। প্রভা বিছানার উপর বসে থেকে সৌমির পায়চারি করা দেখছে। প্রভার ভার্সিটিতে না যাওয়ার মাঝখানে আরও একটা দিন কেটে গেছে। গতকাল সারাদিন প্রভার প্রচুর জ্বর ছিল, তাই ভার্সিটি যায়নি। প্রভাকে একা রেখে আর সৌমিও যায়নি। নাবা বাড়ি ফেরার পর ও প্রভাকে বলল কালকেই নাকি প্রভার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ। প্রভার কোন জানি ক্লাসমেট ওকে কথাটা বলেছে। কথাটা শুনেই যেন প্রভার মাথায় বাজ পড়ল। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে সেটা তো জানতো, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি জমা দিতে হবে সেটা প্রভা জানতো না। সৌমিওকে আশ্বস্ত করে বলে যে ও গিয়ে জমা দিয়ে আসবে, কিন্তু নাবা বলল যে যার অ্যাসাইনমেন্ট তাকেই জমা দিতে হবে, অন্য কেউ দিলে নাকি কোনো মতেই হবে না। এদিকে প্রভার অ্যাসাইনমেন্ট করাও শেষ হয়নি। পরে সৌমি সারা রাতে সেটা করে দিয়েছে, কিন্তু এখন ভার্সিটিতে যাওয়ার আগে চিন্তায় সৌমির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রভা অনেকবার করে ওকে বুঝিয়েছে যে কিচ্ছু হবে না। এই 2 দিনে রুবেলের আর কোনো কল কিংবা মেসেজ কিছুই আসেনি, তাই এত চিন্তা করার দরকার নেই। কিন্তু সৌমির যেন চিন্তা কিছুতেই কমছে না। এদিকে ভার্সিটিতে যাওয়ার সময়ও হয়ে এসেছে। প্রভা বুঝতে পারলো যে হাজার চেষ্টা করে সৌমি চিন্তা কমাতে পারবে না, তাই প্রভা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সৌমির হাত ধরে এক প্রকার টেনে নিয়ে আসলো। ভার্সিটিতে এসে প্রভা আর সৌমি একটা আশ্চর্যজনক খবর শুনতে পেল। আজকে নাকি প্রভাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিনই না, এখন প্রায় হাতে 1 সপ্তাহ সময় আছে। তাহলে নাবার ওই কথাটা বলার মানে প্রভা বা সৌমি কেউই ঠিক বুঝলো না। সৌমি তো অতিমাত্রা রেগে গেছে নাবার উপর, কিন্তু প্রভা তাকে শান্ত করে বোঝালো যে হয়তো সত্যি নাবাকে কেউ বলেছিল যে আজকে ওদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন। এদিকে ভার্সিটিতে আসার পর থেকে প্রভা রুবেলকে কোথাও দেখতে না পেয়ে একটু যেন শান্তি পেল। মনে মনে ভাবলো যে হয়তো রুবেল সত্যি তাকে ফাঁকা হুমকি দিয়েছিল। এই 2 দিনে ঠান্ডা হয়ে গেছে হয়তো। ক্লাস শুরু হতে এখনো বেশ কিছুক্ষণ সময় আছে দেখে প্রভা আর সৌমি মাঠে বসে থাকবে ভাবল। মাঠে বসে গল্প করার এক পর্যায়ে হঠাৎ প্রভার কানে কারো শীষ বাজানোর শব্দ এলো। প্রথমে ব্যাপারটা প্রভা অতটা গুরুত্ব না দিল, ধীরে ধীরে শব্দ একেবারে তার কানের কাছে অদ্ভুত অনুভূতি হলো। সে দ্রুত গতিতে পেছনে তাকায়। প্রভার তাকানো দেখে সৌমিও পেছনে তাকায়। পেছনে তাকাতেই দেখলো রুবেল একেবারে প্রভার ঠিক পেছনে বসে আছে। প্রভা তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ায়। প্রভার দেখা দেখি সৌমিও উঠে দাঁড়ায়। সৌমি প্রভার থেকে রুবেলের নাম শুনলেও কখনো ওকে সামনে থেকে দেখেনি, তাই ঠিক নিশ্চিত হতে পারলো না যে এটাই রুবেল কিনা। প্রভার কানের কাছে এসে নিচু কণ্ঠে বলল, এটা কি রুবেল? প্রভা শুধু মাথা নাড়িয়ে সৌমিকে হ্যাঁ। বোঝালো। সাথে সাথেই সৌমির গলাটা যেন শুকিয়ে গেল। সৌমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দৌড় লাগালো। ওইদিকে সৌমির প্রভাকে এভাবে একা ফেলে চলে যাওয়া দেখে প্রভা একটু কষ্ট পেল। আজ 2 দিন যাবৎ মেয়েটা থেকে কত সাহস দিল, অথচ প্রয়োজনের সময় এভাবে পালিয়ে গেল। এদিকে প্রভার ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখে রুবেল সহ ওর সাথে থাকা আরো 4টে ছেলে জোরে জোরে হাসতে লাগলো। প্রভার এখন তীব্র মাত্রায় ভয় করছে। রুবেল হাসতে হাসতে প্রভার দিকে এক পা করে এগিয়ে আসতে নিল। প্রভা এক পা করে পিছিয়ে যেতে লাগলো। প্রায় 5 মিনিট পর আবারও সৌমি দৌড়াতে আসলো। সৌমিকে দেখে প্রভার মনে হচ্ছে একটু হলেও সাহস আসলো। সৌমি প্রভার কাছে এসে ওকে কানে কানে বলল, নির্ভীক ভাইয়াকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু ভাইয়া নাকি এখনো আসেনি ইউনিভার্সিটিতে। কখন আসবে সেটাও কেউ বলতে পারলো না। এখন কি করব প্রভা? এই যে মেয়ে, মধ্য থেকে সরে দাঁড়াও। রুবেলের কথা শুনে সৌমির ভয় হলো, প্রভার কাছ থেকে সরল না। এইদিকে রুবেল হঠাৎ করে প্রভার হাতটা ধরে নিজের দিকে টান দিল। অল্পের জন্য প্রভার দেহ রুবেলের দেহের স্পর্শ পেল না। প্রভা নিজের হাতটা ছাড়ানোর সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছে। রুবেল তাতে দাঁত পিষে পড়ল। অনেকবার ভালো করে তোমায় বুঝিয়েছিলাম, কিন্তু তুমি শুনলে না। বলছিলাম না কতদিন বাড়িতে বসে থাকবে,
আমার সামনে তো তোমায় পড়তেই হলো, এখন তোমায় কে বাঁচাবে সোনা? প্রভার হাত পা ভয় কাঁপছে। ওর মনে একটাই কথা চলছে, এই জানোয়ারটা যদি সত্যি ওর সম্মান হাত দেয় তখন প্রভা কি করবে। প্রভার এখন মন হচ্ছে যে ওর নাবার কথা শুনে ভার্সিটিতে আসাই উচিত হয়নি। না ও নাবার কথা শুনে ভার্সিটিতে আসতো, আর না এই রুবেল ওর দেখা পেত। সৌমি অনেক সাহস সঞ্চয় করে কাপা কাপা গলায় রুবেলের উদ্দেশ্যেই বলল, প্রভার হাত ছেড়ে দিন বলছি, ভালো হবে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করব এবার। সৌমির কথা শুনে রুবেলের সাথে আসা দুটি ছেলে ওর দিকে এগিয়ে বিশ্রী একটা হাসি দিয়ে পড়ল। চিৎকার করবে তাই না? দেখি তোমার কথা শুনে কে আসে তোমার বান্ধবীকে বাঁচাতে। এইদিকে রুবেলের হাতের বাঁধন ধীরে ধীরে আরো শক্ত হচ্ছে। মনে হচ্ছে প্রভার হাতটা এখন ছিঁড়েই ফেলবে। ব্যথায় প্রভার চোখে পানি চলে এসেছে, কিন্তু রুবেলের যেন প্রভাকে দেখে একটু মায়া হচ্ছে না। হবে বা কি করে? মানুষ হলে তো মায়া হবে। এইদিকে রুবেলের এক হাত শক্ত করে প্রভার হাত আঁকড়ে থাকলেও আর এক হাত দিয়ে ধীরে ধীরে প্রভার গালে সে স্লাইড করতে লাগলো। প্রভা নিজের অন্য হাত দিয়ে এক ঝটকায় রুবেলের সেই হাতটা সরিয়ে দিল। এই কাজে যেন রুবেলের হিংস্রতা আরো বেড়ে গেল। রুবেল এবার প্রভার দুটো হাতে শক্ত করে ধরে প্রভাকে নিজের দিকে টান দিল, দাঁতে দাঁত পিষে পড়ল। এইদিকে তোর এই তেজই আজকে আমি শেষ করব। বলেছিলাম না তোকে আমি ভার্সিটির মাঠে তোর জন্য ফুলসজ্জার খাট তৈরি করে রাখবো। এবার দেখ তোর কি অবস্থা আমি করি। পেছন থেকে সামনে সৌমির বলে ওকে ছেড়ে দাও। চিৎকার শোনা যাচ্ছে। মেয়েটার ইচ্ছে থাকা শর্ত প্রভাকে বাঁচানোর কোনো পথ খুঁজেই পাচ্ছে না। পাবেই বা কিভাবে? দুটো ছেলে তো ওর সামনেও দাঁড়িয়ে আছে, সৌমিকে কোনো দিকে এগোতে দিচ্ছে না। রুবেল প্রভার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে ধীরে ধীরে প্রভার ঠোঁটের দিকে এগিয়ে যেতেই লাগলে প্রভা হঠাৎ করে একটা অবিশ্বাস্য কাজ করেই ফেলল। প্রভা হাঁটু উঁচিয়ে রুবেলের তল পেটে সজোর একটা আঘাত করতেই জোরে আর্তনাদ করে উঠে প্রভার হাত দুটো ছেড়ে দেয়। রুবেল এখনো নিজের পেট ধরে আর্তনাদ করে যাচ্ছে। সৌমির সামনে থাকা দুটো ছেলে রুবেলের কাছে চলে এলো। প্রভা সেই সুযোগে সৌমির হাত ধরে সেখান থেকে দৌড়ে দিতে নেয়, কিন্তু বাকি দুটো ছেলে আবার ওদের পথ আটকে দাঁড়ায়। চারিপাশে অনেক মানুষ দাঁড়িয়ে থেকে শুধু মজা দেখছে। কারোর মনে একেবারে জন্য ওদের একটু সাহায্য করার ইচ্ছা থাকলো না। অবশ্য কি আর একবারে নিজের বিপদ ডেকে আনতে চাইবে? রুবেলকে সবাই চেনে, মেয়েদের বিরক্ত করাই মনে হয় ওর জীবনের একমাত্র কাজ। এদিকে রুবেলের ব্যথা কিছুটা কমে এলে সে প্রভার সামনে গিয়ে দাঁড়ায়। রুবেলের চেহারা যেন ক্রোধে একেবারে ফেটে পড়েছে, চেহারায় হিংস্রতা স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রভার এবার রুবেলের চেহারা দেখে প্রচন্ড ভয় করছে। বুঝতে পারছে না যে রুবেলকে মেরে কাজটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে। প্রভার এইসব ভাবনার মাঝে রুবেল এক ঝটকায় প্রভার গা থেকে ওড়নাটা টেনে নিল। প্রভা হত বিহব্বল হয়ে গেল রুবেলের এই কাজে। কোনো মতে নিজের ব্যাগটাকে সামনে ধরল। এদিকে সৌমি ভয়ে মুখে হাত দিয়ে কেঁদে ফেলেছে। প্রভা এবার অনুনয়ের কণ্ঠে রুবেলকে বলল, দেখুন, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি আপনাকে পছন্দ করি না। কেন আমাকে বিরক্ত করছেন? প্লিজ আমার ওড়নাটা দিয়ে দিন। কথাটা বলেই প্রভা শব্দ করে কেঁদে ফেলল। একটা মেয়ে নিজেকে যতই শক্ত দেখাক না কেন, কিন্তু ব্যাপারটা যখন তার সম্মানের উপর লাগে এবং নিজেকে অত্যন্ত অসহায় মনে হয়, যাকে সাহায্য করার মতো কেউ নেই, শত চেষ্টা করেও যখন নিজের সম্মানটা রক্ষা করতে সমর্থক হয় না, তখন হয়তো তার কাছে কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রভার এখন ঠিক সেই অবস্থা। নিজের করুণ অবস্থার তাকে সাহায্য করার মতন কেউ নেই। সবাই শুধু দেখছে আর মজা নিচ্ছে, কিন্তু কারো মনে এতটুকু মানবিকতা জাগছে না যে মেয়েটাকে একটু সাহায্য করা দরকার এখন। হঠাৎই প্রভাত চোখ জোড়া নির্ভীককে খুঁজতে লাগলো। সে জানে নির্ভীক যতই তার সাথে কথা না বলুক, কিন্তু তার এই বিপদে নিশ্চয়ই নির্ভীক এগুতো। কিন্তু প্রভার অশ্রু ভরা চোখ জোড়া চারিদিকে তাকেও কোথাও নির্ভীককে দেখতে পেল না। রুবেল প্রভার দিকে এগিয়ে আসতে আসতে বলল, বলেছিলাম না আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য করিস না, তোকে ছিঁড়ে ফেলবো। অন্যটা তো আমি কষ্ট করে খুললাম, বাকিগুলো কি আমি খুলবো? আপনি কেন বুঝতে পারছেন না আমার কথা? আমি বলছি তো আমি আপনাকে পছন্দ করি না, তাও অযথা কেন আমার পেছনে পড়ে আছেন? আমি আপনার কি ক্ষতি করেছি বলুন তো?
কয়েকদিন হলো ভার্সিটিতে এসেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছাড়বো বলে তো তোমায় ধরে নিস না,